ছোটবেলায় আপনারা নিশ্চয়ই অনেক রূপকথার গল্প পড়েছেন বা শুনেছেন, যেখানে ছিল ডানাওয়ালা পরী কিংবা দৈত্য দানব, আর বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছেন এগুলো ছিল শুধুই বানানো গল্প। কিন্তু কেমন হবে যদি আপনার শোনা ছোটবেলার পড়ায় এসব রূপকথার গল্প সত্যি হয়ে যায়? হ্যাঁ, আজকে আমরা এমনই একটি মুভির গল্প এক্সপ্লেন করতে চলেছি। এই গল্পতে একটি কিশোরী মেয়ের রূপকথার কল্পনা আর বাস্তবতা উভয় মিলে এক রহস্যময়তার জাল বুনেছে। ওই মেয়েটির রূপকথার গল্প কতটা বাস্তব হয় তা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। সিনেমার শুরুতেই একটি গল্পে বলা হয় মাটির নিচে পাতালে একটি রাজত্ব রয়েছে, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সেখানকার রাজকুমারী একদিন এই পাতাল থেকে উপরে পৃথিবীতে উঠে পড়ে। পৃথিবীর আলো বাতাস লেগে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সে ভুলে যায় সে একজন রাজকুমারী ছিল। এদিকে পাতাল রাজ্যের রাজা এবং রানী তার জন্য অপেক্ষা করতেই থাকে এবং তারা বিশ্বাস করে একদিন তাদের রাজকুমারী ফিরে আসবে। সিনেমার মূল ঘটনা শুরু হয় 1944 সালে স্পেনে। তখন সেখানে গৃহযুদ্ধ চলছিল। বিদ্রোহীদের দমনের জন্য গভীর জঙ্গলের ভিতরে সেনাবাহিনীর গাড়ি যেতে দেখা যায়। সেই গাড়ির ভিতরে অফেলিয়া নামের একটি ছোট্ট মেয়ে এবং তার গর্ভবতী মাকে দেখা যায়। এই অফেলিয়া ছিল খুবই কল্পনাপ্রবণ এবং সে শুধু রূপকথার গল্পের বই পড়ত। পথের মাঝে জঙ্গলের ভিতরে তাদের গাড়ির বহর থামলে অফেলিয়া সেখান থেকে নেমে একটি পাথরের মূর্তির সামনে আসে। সেই মূর্তিটির একটি চোখ নিচে ভেঙে পড়ে গিয়েছিল। অফেলিয়া সেই মূর্তির চোখটি লাগিয়ে দেয় এবং এই মূর্তির ভিতর থেকে একটি পোকা বেরিয়ে আসে। তারপরে তারা সেখান থেকে চলে গেলে এই পোকাটি তাদের অনুসরণ করে তাদের পিছে পিছে আসে। এদিকে সেনাবাহিনীর ক্যাম্পে অফেলিয়ার সৎ বাবা সেনা অফিসার ফিদাল তাদের জন্য অপেক্ষা করছিল। অফেলিয়া সেখানে পৌঁছে সেই পোকাটিকে আবার দেখতে পায়। তারপরে অফেলিয়া সেই পোকাটিকে অনুসরণ করে একটি অদ্ভুত জায়গায় চলে আসে। সেখানেই অফেলিয়ায় তাদের কাজের লোক মার্সেদের সাথে দেখা হয়। মার্সেদ জানায় এই জায়গাটি একটি গোলক ধাঁধা। অফেলিয়ার এর ভিতরে ঢোকা ঠিক হবে না, কারণ সে এর ভিতরে হারিয়ে যেতে পারে। তারপরে তারা সেখান থেকে সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যেতে থাকে। উপর থেকে সেই পোকাটি তাদের দেখতে থাকে। সেদিন রাতে সেনাবাহিনী 2 জন লোককে বিদ্রোহী সন্দেহে আটক করে এবং তাদের মেরে ফেলে। পরে তারা বুঝতে পারে এই 2 জন ছিল সাধারণ মানুষ। এখান থেকে অফেলিয়ার বাবা ফিদালের বিদ্রোহীদের দমনে কঠোর মনোভাবের পরিচয় পাওয়া যায়। সে রাতে অফেলিয়ার মায়ের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করতে সেখানকার ডাক্তার আসেন। পরে সেই ডাক্তার এবং কাজের মেয়ে মার্সেদকে কথা বলতে দেখা যায় আর জানা যায় তারা সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করলেও গোপনে বিদ্রোহীদের সাহায্য করত। রাতে অফেলিয়া দেখতে পায় সে পোকাটি তার কাছে চলে এসেছে। অফেলিয়া সে পোকাটিকে তার রূপকথার বই থেকে একটি পরীর ছবি দেখায়। তারপরে এই পোকাটি সেই রূপকথার বইয়ের পরীতে রূপান্তরিত হয় এবং সেই পরীটি অফেলিয়াকে তার সাথে যেতে বলে। অফেলিয়া সেই পরীটিকে অনুসরণ করে সে গোলক ধাঁধার ভিতরে ঢুকে পড়ে। গোলক ধাঁধার মাঝে থাকা একটি গর্ত দিয়ে সে নিচে নেমে আসে। এই গর্তের নিচে এসে সে একটি অদ্ভুত দানবকে দেখতে পায়। এই দানবটি জানায় সে হচ্ছে বনের দেবতা এবং তার নাম হচ্ছে ফন। ফন অফেলিয়াকে জানায় অফেলিয়া হচ্ছে মাটির নিচের রাজ্যের রাজার মেয়ে এবং তার প্রকৃত বাবা মা মাটির নিচের রাজ্যে তার জন্য অপেক্ষা করছে এবং অফেলিয়াকে সে মাটির নিচের রাজ্যে ফিরে যেতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে। ফন অফেলিয়াকে একটি বই দেয়। সে অফেলিয়াকে বলে এই বই তাকে বলে দিবে কি কাজ করতে হবে। অফেলিয়া বাড়িতে ফিরে এই বইটি খুলে কোনো লেখাই দেখতে পায় না, কিন্তু এই বইয়ের পেজ উল্টাতে আস্তে আস্তে এর উপরে বিভিন্ন লেখা ফুটে ওঠে এবং অফেলিয়া প্রথম শর্ত পূরণ করতে একটি মৃত গাছের কাছে যায়, যে গাছের নিচে অনেক বড় একটি ব্যাঙ বাস করে, যার পেটের ভেতর রয়েছে একটি সোনার চাবি। অফেলিয়াকে সেই চাবিটি উদ্ধার করতে হবে। এরপরে অফেলিয়া সেই গাছের নিচে থাকা গর্তে ঢুকে পড়ে এবং সে সেখানে কিছু দূর যেতেই একটি প্রকাণ্ড ব্যাঙকে দেখতে পায়। অফেলিয়া সে ব্যাঙটিকে 3টি পাথর খাইয়ে দেয়। ব্যাঙটি বমি করে তার পেট থেকে সবকিছু বের করে দেয়। এর ভিতর থেকে অফেলিয়া সে সোনার চাবিটি খুঁজে পায়। এরপর সে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে আসে। এর পরের দিন অফেলিয়া সে সোনার চাবিটি নিয়ে সে গোলক ধাঁধার ভিতর দিয়ে আবার নিচে নেমে আসে। সে ফনকে জানায় সে চাবিটি উদ্ধার করেছে। তার আর মাত্র 2টি শর্ত পূরণ করতে হবে, তাহলে সে তার রাজ্যে ফিরে যেতে পারবে। অফেলিয়া বাড়ি ফিরে আসে এবং দেখতে পায় তার মা খুবই অসুস্থ হয়ে পড়েছে। সে দৌড়ে গিয়ে তার সৎ বাবা ফিদালকে এটা জানায়। ডাক্তার ফিদালকে জানায় তার স্ত্রী খুব শীঘ্রই বাচ্চা প্রসব করবে। সেদিন রাতে ডাক্তার এবং অফেলিয়া ক্যাম্প থেকে পালিয়ে বনের ভিতর গিয়ে
বিদ্রোহীদের সাথে দেখা করে। এই বিদ্রোহীদের ভিতরে মার্সেদের ভাই পেদ্রু রয়েছে। ডক্টর বিদ্রোহীদের আস্তানায় গিয়ে আহত বিদ্রোহীদের চিকিৎসা করে। এদিকে রাতে ফন অফিলিয়ার সামনে আসে এবং তাকে বলে সে তার দ্বিতীয় শর্ত পূরণ করেনি। অফিলিয়া জানায় তার মা অসুস্থ ছিল। ফন অফিলিয়াকে একটি গাছ দেয় এবং বলে এটা তার মায়ের বিছানার নিচে রাখতে, তাহলে তার মা সুস্থ হয়ে যাবে। এরপরে ফন অফিলিয়াকে তার দ্বিতীয় শর্তের কথা বলে। এই শর্ত পূরণ করতে অফিলিয়াকে যেতে হবে একটি অদ্ভুত দানবের সামনে, যার সামনে থাকবে অনেক সুস্বাদু খাবার, কিন্তু অফিলিয়া যেন ভুলেও সে খাবারে হাত না দেয়। এরপরে ফন অফিলিয়াকে দ্বিতীয় শর্ত পূরণে সাহায্য করার জন্য 3টি পরী দিয়ে দেয়। ফন সেখান থেকে চলে যেতে অফিলিয়া তার সেই বইটি খুলে ফেলে এবং সেখান থেকে তৃতীয় শর্ত পূরণের নিয়মগুলো দেখে নেয়। অফিলিয়া তার ঘরের দেয়ালে চক দিয়ে দাগ কাটতেই সেখান থেকে একটি দরজা খুলে যায়। সে এই দরজা দিয়ে নেমে পড়ে এবং এর ভেতরে অনেক বড় একটি ঘর দেখতে পায়। এই ঘরের মাঝে সেই দানবকে দেখতে পায় এবং এই দানবের সামনে থাকা টেবিলে রয়েছে অসংখ্য সুস্বাদু খাবার। এই দানবটি ঘুমিয়েছিল এবং তার 2টি চোখ, যার একটি প্লেটের ওপর ছিল। অফিলিয়া তার বাক্স থেকে ফনে দেওয়া 3টি পরীকে ছেড়ে দিলে তারা অফিলিয়াকে সে ঘরে থাকা একটি তালা খুলতে বলে। অফিলিয়া সেই তালা খুলে সেখান থেকে একটি ছুরি খুঁজে পায়। সেখান থেকে ফিরে যাওয়ার পথে অফিলিয়া ফনের আদেশ ভঙ্গ করে সেই টেবিলে থাকা একটি ফল খেয়ে ফেলে। এই ফল খেয়ে ফেলার কারণে সে দানবটি জেগে ওঠে আর ফনের দেয়া 3টি পরীর মধ্যে 2টি পরীকে ধরে খেয়ে ফেলে। এরপরে অফিলিয়া সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। দেরি করে ফেলার কারণে সেই দরজাটি বন্ধ হয়ে যায়। তখন অফিলিয়া তার চক দিয়ে ছাদের উপরে একটি দাগ কাটে এবং সেখান থেকে উপরে উঠে পড়ে। পরের দিন অফিলিয়া ফনে দিয়ে সেই জীবন্ত গাছটি তার মায়ের বিছানার নিচে রাখে। এরপর রাতে ফন অফিলিয়ার কাছে আসে। অফিলিয়া জানায় এই দ্বিতীয় শর্ত পূরণে তার একটি ভুল হয়ে গিয়েছে। সে ফনের আদেশ ভঙ্গ করে একটি ফল খেয়ে নিয়েছিল। এটা শুনে ফন খুবই রেগে যায় এবং সে বলে অফিলিয়া আর তার রাজ্যে ফিরে যেতে পারবে না, তাকে সারা জীবন মানুষের মতোই থাকতে হবে। এসব বলতে বলতেই ফন সেখান থেকে চলে যায় এবং অফিলিয়া খুব কষ্ট পায়। এদিকে সেনাবাহিনীরা তাদের ক্যাম্প থেকে দূরে বিস্ফোরণ হতে শুনে এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় বিদ্রোহীরা একটি ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে। এরপরে বনের ভিতরে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে সেনাবাহিনী অনেক বিদ্রোহীকে হত্যা করে। সেনাবাহিনী একটি বিদ্রোহীকে জীবন্ত অবস্থায় ধরে নিয়ে আসে এবং তার উপরে নানান রকম অত্যাচার করতে থাকে বিদ্রোহীদের সম্পর্কে তথ্য বের করার জন্য। এরপরে ফিদাল ডাক্তারকে বলে এক বিদ্রোহীকে চিকিৎসা করে বাঁচিয়ে রাখতে, কারণ একে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। তখন ডাক্তার বুঝতে পারে এই বিদ্রোহীকে বাঁচিয়ে রাখলে তার উপর অনেক অত্যাচার করা হবে, তাই ডাক্তার তাকে বিষ দিয়ে মেরে ফেলে। ফিদাল বুঝতে পারে এই ডাক্তার বিদ্রোহীদের সাহায্য করছে, তাই ফিদাল ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। এরপরে ফিদাল অফিলিয়ার মায়ের বিছানার নিচে সে অদ্ভুত গাছটিকে দেখে এবং সে রেগে গিয়ে এটা আগুনে ছুঁড়ে ফেলে। এর সাথে সাথেই অফিলিয়ার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। অফিলিয়ার মা একটি ছেলে সন্তানকে জন্ম দিয়েই মারা যায়। এদিকে সেনা অফিসার ফিদাল বুঝতে পারে ডাক্তারের মতো তাদের কাজের লোক মার্সেদও এই বিদ্রোহীদের সাহায্য করছে। এটা বুঝতে পেরে মার্সেদ সেদিনই রাতে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। সে অফিলিয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। তারা দুজন পালানোর জন্য বাইরে যেতেই সেনাবাহিনীর সামনে পড়ে। এরপরে ফিদাল অফিলিয়াকে একটি ঘরে বন্দি করে রাখে এবং মার্সেদকে অন্য একটি ঘরে বেঁধে রাখে। মার্সেদ একটি ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং ফিদালের মুখ কেটে দিয়ে সেই ক্যাম্প থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। সেনাবাহিনী তার পিছু পিছু আসে এবং তাকে ঘিরে ফেলে। ঠিক সাথে সাথে সেখানে বিদ্রোহীরা চলে আসে এবং সব সেনা সদস্যকে মেরে ফেলে। মার্সেদ তার ভাই পেদ্রাকে খুঁজে পায়। এরপরে সেদিন রাতে ফোন আবার অফিলিয়ার কাছে ফিরে আসে। সে অফিলিয়াকে বলে তাকে আরেকটি শেষ সুযোগ দেয়া হবে এবং তৃতীয় শর্ত পূরণে তার ভাইকে নিয়ে সে যেন গোলকধাঁধায় চলে আসে। অফিলিয়া সেনাবাহিনীর ক্যাম্প থেকে তার ভাইকে নিয়ে সেখান থেকে বেরোনোর পথে তার সৎ বাবা এটা দেখে ফেলে। অফিলিয়া সেখান থেকে দৌড় দিলে ফিদালও তার পিছে পিছে যায়। ক্যাম্পের বাইরে আসতেই ফিদাল দেখতে পায় বিদ্রোহীরা সেনা ক্যাম্পটি আক্রমণ করেছে। এরপরে সে অফিলিয়াকে অনুসরণ করে সে গোলকধাঁধার ভিতরে ঢুকে পড়ে। অফিলিয়া তার ভাইকে নিয়ে সে গোলকধাঁধার ভিতরে ঢুকতে থাকে। সেখানে গিয়ে সে ফনের হাতে সেই ছুরিটি দেখতে পায়। এরপরে ফন অফিলিয়াকে জানায় সে মাটির নিচে রাজ্যে যাওয়ার দরজা খোলার জন্য অফিলিয়ার ভাইয়ের রক্ত লাগবে, কিন্তু অফিলিয়া কিছুতেই রাজি হয় না। তখন ফন জানায় তার ভাইয়ের রক্ত না হলে অফিলিয়া তার রাজ্যে ফিরতে পারবে না। অফিলিয়া বলে সে তার ভাইকে মেরে তার রাজ্যে ফিরে রাজকুমারী হতে চায় না। এরপরে ফিদাল সেখানে চলে আসে, কিন্তু ফিদাল ফনের নামের
এই প্রাণীটিকে দেখতে পাই না, কারণ এটা শুধুই অফিলিয়ার কল্পনা। এরপরে সে অফিলিয়ার কাছ থেকে তার ভাইকে কেড়ে নেয় এবং অফিলিয়াকে গুলি করে মেরে ফেলে। ফিদাল সে গোলকধাঁধার বাইরে যেতেই দেখতে পায় বিদ্রোহীরা তাকে ঘিরে ফেলেছে। তখন সে তার বাচ্চাটিকে মার্সেদের কাছে দিয়ে দেয়। এরপরে বিদ্রোহীরা তাকে গুলি করে হত্যা করে। তারপরে মার্সেদ সে গোলকধাঁধার ভিতরে গিয়ে দেখতে পায় অফিলিয়ার মৃতদেহ সেখানে পড়ে আছে এবং অফিলিয়ার হাত থেকে রক্ত চুয়ে চুয়ে নিচে পড়ছে। এরপরে অফিলিয়া মাটির নিচে সেই রাজ্যে সুন্দর রাজকুমারীর বেশে জেগে ওঠে। এরপরে অফিলিয়া সেখানে তার প্রকৃত বাবা মাকে খুঁজে পায়, যারা কিনা সেখানকার রাজা রানী। অফিলিয়া সেখানে ফনকেও দেখতে পায়। ফন তাকে জানায় তার তৃতীয় শর্তটি ছিল একটি পরীক্ষা। অফিলিয়া তার রাজ্যে ফিরে যাওয়ার লোভে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে রাজি হয়নি, এজন্যই সে মৃত্যুর পরে তার নিজের রাজ্যে ফিরে আসতে পেরেছে। এরপরে তার মা অফিলিয়াকে তার বাবার পাশে বসতে বলে। এরপর অফিলিয়া সেই দুঃখ কষ্টবিহীন রাজ্যে রাজকুমারীর বেশে বসবাস করতে থাকে। আর এই সিনেমাটি আমাদের শিক্ষা দেয়, জীবনে বড় কিছু পাওয়ার আশায় কখনো অন্যের ক্ষতি করা উচিত নয়।